নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই অ্যান্ড মৌ লাইফস্টাইল থেকে আমি মৌ তোমাদের সঙ্গে আছি। সংসারে দৈনন্দিন কাজকর্মের ফাঁকেও আমি ভিডিও ধারণ করি, যাতে তোমরা আমার জীবনের কাজকর্মের কিছু প্রতিচ্ছবি দেখতে পারো। আর এটা শেয়ার করলে আমারও খুব ভালো লাগে, এজন্য আমি ভিডিওটা ধারণ করি। মেয়েদের জীবনে প্রতিদিন অনেক কাজকর্ম থাকে, আর মেয়েদের এই জীবনের কাজকর্মগুলো করতে করতে আর সামলাতে মেয়েরা নিজেদের যে ভালো লাগাগুলো এগুলোও ভুলে যায়। তাই আমার কেন জানি মনে হয় প্রত্যেকটি মেয়ের জীবনে একটা সুন্দর রুটিন থাকা প্রয়োজন। যাই হোক, আজকের মেনুগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কী রান্না করেছি, আলু দিয়ে উচ্ছে ভাজি, আর রান্না করব ছোট কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক, আর আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ছোট কাঁকড়া দিয়ে তরকারি। তো ততক্ষণ আমার সঙ্গেই থেকো। আর কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে, এজন্যই আমি ভিডিওগুলো ধারণ করি। যাই হোক, এবার আসা যাক। মেয়েদের আসলে একটা রুটিন এই জন্য থাকা প্রয়োজন, যেখানে থাকবে এক কাপ চায়ের সাথে গান আর একটা বই, আর বিকেলটা হবে শুধু নিজের। শত ব্যস্ততার মধ্য দিয়ে বিকালবেলা এক কাপ চা হাতে নিয়ে গুনগুন গান গাওয়াটা হোক রুটিনেরই মধ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা পরিপাটি করে কপালে একটা টিপ, সেটাও থাক রুটিনের মধ্যে। আজ নিজের জন্য কিছু রান্না করব, সুন্দর একটা জামা পরে ছাদে গিয়ে নিজের গাছগুলির সাথে গল্প করব। নিজের জন্য একান্ত কিছু সময় রাখব, যেটা একান্ত নিজের। এত ছোট সময় নিয়ে এসেছি, তার মধ্যে বাকিটা সময় যদি এত পাওয়া না পাওয়া হিসেব করতে বসি, তাহলে জীবনটা তো মৃত করে রেখে দেওয়া হবে। তুমি চাইলে তুমিই পারবে। দেখো আকাশটা কত বড়, একবার উড়ে দেখো, বাঁচতে ইচ্ছা করবে 1000 বছর। ভালোবাসো নিজেকে, দেখবে আর কোনো কষ্ট থাকবে না। তোমাদের সাথে কথা বলতে গল্প করতে আমার অনেক ভালো লাগে, তার সাথে কাজগুলোও সেরে ফেলি, ভিডিওটা ধারণ করি, সেটা এডিট করি, আর সেটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করি। এগুলোও একটা ভালো লাগা, যেগুলো আমার একটা রুটিনের ভিতর। এটাও একটা মেয়ের রুটিন হতে পারে, নিজের জন্য সময় দেওয়াটাও একটা রুটিন হতে পারে। আর গল্প করতে করতে তোমাদের সাথে আজকে একটা মেয়ের জীবনের গল্প আমি তোমাদের শোনাব, সঙ্গে থাকো। একটা পুরুষ মানুষ সারাদিন কাজকর্ম সেরে বাসায় এসে তার ফ্যামিলির দিকে তখন তাকায়, তখন কিন্তু তার ভালো লাগার কথা। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ভিতর অনেক বিরক্তি প্রকাশ করে। তেমনই একটা গল্প। রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্ত নিয়ে ওকে বললাম, সারা দিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। স্ত্রী তখন বলছে, তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। স্বামীটা তখন রেগে আবার বলল, এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য কোনো শান্তি নাই আমার। মেয়ে বলছে, ভালো, তবুও আমি তোমার বুকেই ঘুমাবো। স্বামীটা আবার বলছে, তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো, রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি ঘুম আসতে পারে? আবার স্ত্রীটা বলছে, আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। স্বামী আবারও রেগে যেয়ে বলছে, তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি।
মেয়েটা কতটা ভালোবাসার কাঙাল বুঝতে হবে। তারপরেও সে বলছে আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলেই স্বামীর হাতটা নিয়ে নিজের কপালের উপর রাখলো। হাজারবার বলার পরও, এমনকি গায়ে হাত তুলতেও ওর স্বভাবের পরিবর্তন করতে পারেনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই। আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না। আমার অন্য একটা মেয়েকে ভালো লাগে, অন্য একটা মেয়ের সাথে আমার রিলেশান আছে। কিন্তু আমি মিতাকে বলে উঠতে পারছি না মিতা হলো আমার স্ত্রী। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথাও বলতে পারি না, ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হলো খুব গরম কিছু লেগে আছে, মনে হচ্ছে মিতার কপালে হাত রেখে বুঝলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম, হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু না ভালো লাগে বলো কার। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয়, বরং এতে কম্বলে বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হয়ে যাবে সেই আশায়। হায় রে কি স্বার্থপর। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা বুকের উপর শুয়ে ঘুমিয়েই আছে। আমি কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না। বুকের উপর থেকে ওকে সরাতে গেলেই খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু মিতার ক্রমশ অবস্থা খারাপ হতে শুরু করছে। তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা খুবই খারাপ, আইসিইউতে ভর্তি করতে হবে, কিন্তু আমি ওর জন্য এত টাকা খরচ করতে পারবো না। তাই সাধারণ একটা মহিলা ওয়ার্ডে ওকে ভর্তি করে রেখে চলে আসলাম। অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিচ্ছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য, তাই আমিও ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ কাটতো। সন্ধ্যাবেলায় বাড়িতে আসলাম। সারাদিন বেশ কাটার পরে বাসায় এসে দেখি আজকে কিছুই রান্না নাই। মিতার রোজ সন্ধ্যা হলে আমার জন্য হালকা খাবার বানিয়ে রাখতো, তারপর নিজের হাতে কিছু খাইয়ে দিত। আমিও বেশ বিরক্ত হতাম। বলো আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো। তারপর থেকে কখনোই খাইয়ে দিত না, রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। আজ মিতা নেই, কিছু বানায়ও নি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। আজ গল্প করতে কথা বলতেও এত ভালো লাগছে না, কেন জানি কোনো কিছুতেই মনে শান্তি পাচ্ছি না। সাথে পেটেও বুঝি খাবার চাই চাই করছে, কিন্তু এখন বাইরেও যেতে ইচ্ছে করছে না। আনমনে বলে উঠলাম, মিতা আজকে রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি? তুমি আসলেই কোনো কাজের না, দুপুরের টিফিনটাও দাওনি আজ। হঠাৎ খেয়াল করলাম আমি তো মিতাকে হাসপাতালের বেডে ভর্তি করে রেখে আসছি। মেয়েটা আর কীভাবে কোনো খোঁজখবর নিবে আমার? কাল যে একবার হাসপাতালে দেখে আসবো, এখন ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়লো। মিতা আমার জন্য কত কিছুই না রান্না করে রাখতো, কিন্তু আজকে আর রান্না করার কেউই নাই। খারাপ লাগছে আমার, তারপরেও কেন জানি বুঝে উঠতে পারছি না। 2টা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা, সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ মনে হলো মিতা কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম, ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে মাছ নামছে না। চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে বসে খাইয়ে দিত। চিংড়ি মাছ ওর সব থেকে প্রিয় পছন্দের খাবার। খাবারগুলো রেখে চলে আসলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো, কিন্তু না, কেউ তো নাই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিছুই ভালো লাগছে না। আর বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ওনার অবস্থা খুবই খারাপ।
শরীরে কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে এই সময় খারাপ কিছু হয়ে যেতে পারে, তাই আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আইসিইউতেও সিট খালি নাই, আপনাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরে আর কোনো হাসপাতাল নেই, বাইরে নিতে গেলে এখন কোনো সময় অনেক সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে। বাড়ি চলে আসলাম, কিন্তু ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। সকাল হতেই হাসপাতালে চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতেও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাপ চাইব, আর কষ্ট দিব না ওকে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গিয়েছে। হঠাৎ করে মনে হলো এটা আমার মিতা হতে পারে না, কিন্তু অদৃষ্টের পরিহাস, মিতা মারাই গিয়েছে। ওর সামনে গিয়ে নিশ্চয়ই ওর কথা বলবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতেই পারিনি। মৃত ব্যক্তিটা মনে মনে বলছে, আগে যখন আমি তোমার জন্য পাগল ছিলাম তখন তুমি আমাকে অবহেলা করেছো, এখন তো আমি পৃথিবী ছেড়ে চলেই গিয়েছি, এখন তোমার এই অবহেলাগুলো আর আমাকে কষ্ট দিবে না। আসলে গল্পটা অনেক খারাপ লাগলো। মেয়েদের জীবনটা কত কষ্টের। একটা স্বামীর অবহেলা একটা মেয়েকে কিভাবে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে। তাই বলছি, মেয়েরা তোমরা নিজের জন্য বাঁচো, নিজের জন্য একটু সময় রাখো, যাতে করে তোমরা ভালো থাকতে পারো। আর আমার কথাগুলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমাদের আমি নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার উৎসাহ পেতে পারি। ধন্যবাদ সবাইকে, আর আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই।